যে এখানে 15ই আগস্ট আমার বাবা ছিলেন রাষ্ট্রপতি, তাকে হত্যা করলো ক্ষমতার লোভী। আর একই সাথে আমার মা যে সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছেন এবং আমার বাবার পাশে থেকে থেকে সহযোগিতা করে গেছেন, কারাগারে থাকলে সংগঠনগুলি চালিয়েছেন, সংসার সংগঠন মামলা মোকদ্দমা সবই তাকে করতে হয়েছে। তাকে পর্যন্ত ঘাতকের দল হত্যা করলো। আমার ভাই কামাল জামাল দুজনই মুক্তিযোদ্ধা এবং কামাল জামাল নবপরিণীত বধূ সুলতানা এবং রোজি, তারাও কিন্তু স্পোর্টসের সঙ্গে জড়িত ছিল। তাদেরকে হত্যা করলো আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ আমাদের পরিবারের আরও সদস্য, যেমন আমার মেজো ফুপুর বাড়ি, সেজো ফুপুর বাড়ি, প্রত্যেকটা বাড়িতে কিন্তু আক্রমণ করেছে, প্রতি বাড়ির সদস্যদের হত্যা করেছে। আর সব থেকে কষ্ট হলো রাসেল, বাবা মা ভাই সবাইকে হত্যার পর সকলের শেষে রাসেলকে নিয়ে, যে কারণ রাসেল মায়ের কাছে যাব বলে কান্নাকাটি করছিল, সেই রাসেলকে ভাই চাচা বাবা মা সকলের লাশ ডিঙিয়ে নিয়ে সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমার একটাই প্রশ্ন আসে, কেন? এই শিশুটির কি অপরাধ ছিল, বা বাকি যাদের অত কি অপরাধ ছিল তাদের? বাংলাদেশ স্বাধীন করেছে সেই জন্য। স্বাধীন বাংলাদেশে আমরা এরপরেও দেখেছি সেই পাকিস্তান হানাদার বাহিনী এদেশে যেভাবে গণহত্যা চালিয়েছিল, তারাও কিন্তু শিশুদের রেহাই দেয়নি। ছোট্ট নবজাতক শিশুকেও তারা হত্যা করেছে, এমনকি মায়ের পেটের শিশুকেও হত্যা করেছে। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি আমি 2001 সালের অক্টোবরের নির্বাচনে। সেই নির্বাচনের পর বিএনপি জামাত এই দেশে একই কায়দায়, ঠিক যেন পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছিল ওইভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চালিয়েছে। 75-15 আগস্টের পরে কত মানুষকে হত্যা করা হয়েছে। এই সেনাবাহিনীতে 75 সালে জাতির পিতাকে হত্যার পর ওই সেনাবাহিনীতে 19 বার কু হয়েছে। একটা সেনাবাহিনীতে যদি 19 বার কু হয়, সেই সেনাবাহিনীতে ডিসিপ্লিন আছে বলে এটা কেউ দাবি করতে পারে না। আর এই এক একটা কু ধরে ধরে হাজার হাজার সৈনিক অফিসারদের হত্যা করা হয়েছে, অনেকের পরিবার লাশও পায়নি। আর সেই সাথে রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তাদের দিনের পর দিন তাদের নির্যাতন করা হয়েছে। আবার ঠিক সেই ঘটনা আমরা দেখেছি 75 পর থেকে এটা বারবার এসেছে এই ধরনের অত্যাচার। আর 2001 সালের নির্বাচনে আবারও সেই একই ঘটনা। এরপর অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে কতভাবে মানুষকে হত্যা করেছে, বাসে আগুন দিয়েছে, শিশুরা পুড়ে মারা গেছে। এই ঘটনাও আমরা বাংলাদেশে দেখেছি। কিন্তু আমরা তো এরকম চাই না। আমরা চাই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে, প্রত্যেকটা শিশুর জীবন অর্থবহ হবে, সুন্দর হবে। কেউ এইভাবে অকালে ঝরে যাবে সেটা আমরা চাই না। একটি ফুল পূর্ণাঙ্গভাবে ফোটার আগেই অকালে ঝরে যাক, এটা কারো আকাঙ্ক্ষা না, এটা কেউ চায় না। 75-এর পরে শুধু হত্যা না, সাথে সাথে ইতিহাসকেও মুছে ফেলা হয়েছিল। আমাদের অনেক প্রজন্ম জানতেই পারেনি যে সেখানে কতজন মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, বা 71 সালে কিভাবে গণহত্যা হয়েছিল আমাদের দেশে। যাক, আমরা সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা উন্নত জীবন দেওয়ার জন্য, আর শিশুরা যেন নিরাপদ থাকে। এই বাংলাদেশে প্রথম 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু নিরাপত্তার জন্য আইন করে দিয়ে যান। আর কি দুর্ভাগ্য আমাদের, ঘাতকের হাতে তারই সন্তানদেরকে তারই সাথে মৃত্যুবরণ করতে হয়, হত্যা
শিকার হতে হয়। বাংলাদেশের জন্য আর এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে না ঘটে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, এই সংগঠনটি আমরা গড়ে তুলেছিলাম এদেশের শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, এদেশের শিশুদের খেলাধুলা বা তাদের মনন বা তাদের মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য এই সংগঠনটা যারা পরিচালনা করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এর মধ্যে আমরা মাহমুদুর সামাদকে হারিয়েছি, তার মাগফিরাত কামনা করি। কিন্তু সেই সাথে সাথে এই সংগঠনের বহু ছেলেমেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, আজকে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি এখন সভা পরিচালনা করলো রনি, সেও এই ছোট্টবেলা থেকে এই সংগঠনের একজন সদস্য হিসেবে বেড়ে উঠেছে। ঠিক তার মতো আরও অনেক ছেলে মেয়ে আজকে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, তারা একটা আদর্শ নিয়ে নিজেদেরকে প্রস্তুত করেছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। সেই জন্য শিশু কিশোর পরিষদের সকল সদস্য, নবীন প্রবীণ সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আরও ধন্যবাদ জানাই যে রাসেলের জীবন সম্পর্কে শিশু কিশোরদের কাছে তুলে ধরতে, তার জন্মদিনকে কেন্দ্র করে শেখ রাসেল দিবস, সে যে সমস্ত অনুষ্ঠান করা হয় সেই আয়োজকদেরকে। আর এবারে রাষ্ট্রীয়ভাবে যেহেতু প্রথম পালিত হচ্ছে শেখ রাসেল দিবস 2021, এর প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস, এটা যথার্থ হয়েছে বলে আমি মনে করি। কারণ আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আমাদের শিশুদের ভিতরে যে সুপ্ত যে জ্ঞান বা সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভা বিকশিত হোক। আর আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। আমাদের ক্রীড়া শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের 5টা ক্যাটাগরিতে যে পুরস্কার দেওয়া হয়েছে এবং ল্যাপটপ দেওয়া হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং যারা বিজয়ী এই অনলাইন শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায়, তাদেরকে আমি অভিনন্দন জানাই। কারণ প্রযুক্তি শিক্ষা আমাদের নিতে হবে। প্রযুক্তি প্রতিনিয়ত উৎকর্ষ সাধন করে, আর প্রযুক্তি পরিবর্তনশীল। কাজে আমাদের শিশুরা সেই ছোটবেলা থেকে প্রযুক্তি শিক্ষা নিয়ে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমার কামনা। এই দেশকে উন্নত সমৃদ্ধ করবে, সেটাই আমার কামনা, সেটাই আমি চাই। কাজে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইসিটি মন্ত্রণালয়কে। তারা 4000টা ল্যাপটপ আজকে প্রদান করছে সমগ্র বাংলাদেশের শিশুদেরকে। তারা সেই বলতে গেলে এই মানে কম্পিউটার শিখবে, তাদের জীবনটাই উন্নত হবে, দারিদ্র্যের থেকে মুক্তি পাবে। রাসেলের নামটা আসলে আমাদের বাসায় পড়াশোনা খুব চল ছিল। ছোটবেলার থেকে আমরা বই পড়া, আমাদেরকে হাত খরচ দিতেন আমার মা। আমি যখন একটু বড় হয়েছি 10 টাকা করে আমরা টাকা পেতাম, এবং সেটা ছিল বই কেনার জন্য। আর রাসেল কমিক বই পড়তো, তার জন্য বই কিনে নিয়ে আসা হতো। এবং এই বই পড়ার মধ্য থেকে সবাই আমার আব্বাও পড়াশোনা পড়তে পছন্দ করতেন, মাও পড়তেন প্রচুর বই। তো রাসেলের নামটা আমার মায়ের দেওয়া, কারণ নোবেল লরেট বার্ট্রান্ড রাসেলের যে ফিলসফি, সেই বইগুলি আমার আব্বা পড়তেন, পড়ে সেটা আবার বাংলা করে করে তিনি আমাদের শোনাতেন, আমার মাকে শোনাতেন, এবং মা খুব আগ্রহ ভরে শুনতেন। এবং এটা যখনই জেলের বাইরে থাকতেন, প্রতিদিনই একটা সময় ছিল যখন আব্বা রাসেলের ফিলসফি পড়ে পড়ে শোনাতেন এবং তার ব্যাখ্যাও দিতেন।
এবং আমাদের বোঝাতেন, এবং মা বিশেষ করে এটা খুব আগ্রহ করে শুনতেন। তাই রাসেলের যখন জন্ম হলো তার নাম তিনি রাখলেন রাসেল, কারণ রাসেল তিনি একজন ফিলোসফার ছিলেন, নোবেল লরেট ছিলেন, কাজী তার নামেই রাসেলের নামটা রাখা হয়েছিল। কিন্তু সেই রাসেল আর বেঁচে থাকতে পারেনি, ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তাকে আমরা হারিয়েছি। আমি আজকে তার মাগফিরাত কামনা করি, সেই সাথে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরও আমি আরও ধন্যবাদ জানাই। যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়কে, ক্রীড়া যুব মন্ত্রণালয়, তারা শেখ শহীদ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে আজকে তারা প্রতিযোগিতা আয়োজন করেছিল, এবং রাসেলের জন্মদিন উপলক্ষে 5টি ভাগে 500 যোগীকে নিয়ে সপ্তাহব্যাপী প্রতিযোগিতা আয়োজন করে এখানে স্পিড স্কেটিং, রোল বল, স্কেটবোর্ড, রোপ স্কিপিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং সেই অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ প্রতি বছর এই ফেডারেশন শিশু কিশোরদের নিয়ে রাসেলের জন্মদিনটিকে একটি বিশেষ দিন হিসেবে পালন করে থাকেন, যেখানে শিশুদের ক্রীড়া চর্চার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক আদর্শ শিক্ষা দিয়ে আসে। কাজে আমি এই প্রাঙ্গণে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং সারা দেশের শিশুদের মধ্যে শেখ রাসেলের জীবনী এবং শিক্ষা ছড়িয়ে দিতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন গতবারের মতো একটা বই প্রকাশ করেছেন। আমি কিছুক্ষণ আগে আমি দেখেছি সে বইটি শেখ রাসেল শৈশবের ঝরে যাওয়া ফুল, যার মোড়ক কিছুক্ষণ আগে উন্মোচন করেছি। কাজে এই পাবলিকেশনের জন্য এবং পুরস্কার বিতরণের জন্য আমি আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পুরস্কার দেওয়া মানে একটা স্বীকৃতি দেওয়া এবং শিশুদের ভিতরে আরও বেশি তাদেরকে নতুন উদ্যম সৃষ্টি করা এবং তাদের বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা, কর্তব্যবোধ, সেটাকেই আমি মনে করি যে তাদের হৃদয়ে প্রথিত করে দেওয়া, তাদের হৃদয়টা ধারণ করা যে এই দেশ আমাদের, এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ যেন সুন্দরভাবে বাঁচবে, সেটা আমি চাই। আমাদের আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ। আমি এই বাংলাদেশ সামনে কেমন হবে তার জন্য প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি। বাংলাদেশের আগামী দিনে চলার পথে যেন কোনো রকম আর কোনো হত্যা, ষড়যন্ত্র না হয়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়, এটাই যেন সকলে এই কর্তব্য পালন করে, এটাই যেন সকলের আদর্শ হয়, সেটাই আমি চাই। আর উপস্থিত সকল শিশুদেরকে আমার অনেক অনেক দোয়া, আশীর্বাদ। আমি শিশুদেরকে এটুকু বলবো যে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কারণ লেখাপড়া, শিক্ষা এটা এমন একটা সম্পদ যে সম্পদটা কখনো কেউ কেড়ে নিতে পারবে না। অন্য সম্পদ হলে চুরি হয়ে যেতে পারে, হারাতে পারে, কিন্তু এই শিক্ষা, এই সম্পদটা কিন্তু কোনোদিন হারাবে না, কেউ নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। এই শিক্ষাটা আমরা আমাদের বাবা মার কাছ থেকেও পেয়েছি, যে শিক্ষাটাই হচ্ছে সব থেকে জীবনের বড় সম্পদ। কাজে তোমরা লেখাপড়া শিখবে। আমি জানি করোনাকালীন সময়ে শিশুদের স্কুলে যেতে পারেনি, পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছে, যাও এখন করোনা যেহেতু আমাদের নিয়ন্ত্রণে, আমরা আবার স্কুল খুলে দিচ্ছি, কলেজ, ইউনিভার্সিটি সবই খোলা হচ্ছে, সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে আমি মনে করি
করি যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনা করা। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, যার ফলে আজকের ডিজিটালিও শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে, টেলিভিশন বা অনলাইনে পড়াশোনার সুযোগ হয়েছে। এটা আরও সুযোগ আমরা সৃষ্টি করে দেব, কারণ বর্তমান যুগ আধুনিক যুগ, প্রযুক্তির যুগ। আজকে বিশ্বটা তো এক একটা মানুষের হাতের মুঠোয়, যে কোনো কিছু জানা শেখা যায়। তো সেখান থেকে ভালো জিনিসটাই শিখতে হবে। আমি শিশুদেরকে সেটাই বলবো যে তোমরা ভালো জিনিসটাই শিখবে আর নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলবে, বাবা মা শিক্ষক মুরব্বীদের কথা মেনে চলবে, জীবনে যেন ডিসিপ্লিন নিয়ে চলতে পারো সেদিকেই দেখবে, এবং খেলাধুলা বা শিল্প চর্চা আর্ট সব কিছুতেই তোমরা মনোযোগী হবে, সেটা আমি আশা করি। কাজে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইসিটি মন্ত্রণালয়, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটা সার্থক করে তোলার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এটুকুই বলবো যে রাসেলের জন্য সবাই দোয়া করবেন। রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনার সুযোগ্য নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। এদেশের মাটি ও মানুষের পরম আত্মীয় আপনি। আপনি আমাদের নীলকণ্ঠ পাখি। পৃথিবীর সব সুন্দর আপনাকে ঘিরে থাকুক মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এবারে একটি বইয়ের মোড়ক উন্মোচন করব। বইটির নাম হচ্ছে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস। আর এই বইটি সেই ছোট্ট শেখ রাসেলের স্মৃতিবহ জীবনকে নিয়ে লেখা হয়েছে। বইটির সম্পাদনা করেছেন আইসিটি বিভাগের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, এবং উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন জনাব ডক্টর চৌধুরী নাফিস শারাফাত। আর এই অসাধারণ বইটি উন্মোচনের জন্য গণভবন প্রান্ত থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রদর্শন করার জন্য আমরা দেখতে পাচ্ছি সেই ছোট্ট দুরন্ত শিশু রাসেল বইয়ের প্রচ্ছদে। আমরা আশা করব যারা বইটি পেয়েছেন তারা সবাই বইটি পড়বেন। এই প্রজন্ম শেখ রাসেল সম্পর্কে আরো বেশি করে জানবে। সাহস এবং আমাদের শক্তির এক মূর্ত প্রতীক শিশুদের কাছে শেখ রাসেল, যে কিনা ঘাতকের বুলেটের সামনে দাঁড়িয়েও নিঃশঙ্ক চিত্তে বলেছিল আমি মায়ের কাছে যাব। তাকে এখনো স্মরণ করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। শেখ রাসেলের বড় বোন যখনই আমাদের এই অনুষ্ঠানে তিনি আসেন, শেখ রাসেলকে নিয়ে কথা বলেন, তখনই তিনি অত্যন্ত আবেগতাড়িত হয়ে যান। পৃথিবীর ইতিহাসে হয়তো এমন বোন বিরল, নজিরবিহীন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী বইটির মোড়ক উন্মোচনের জন্য। সুধীবৃন্দ, আনন্দ ও বেদনার এক অমর কাব্যের নাম শেখ রাসেল। হয়তো শেখ রাসেল আজ বেঁচে থাকলে এদেশের মানুষের জন্য পিতার মতোই এক নিবেদিত প্রাণ নেতা হতো। তাকে আমরা হারিয়েছি 1975 সালে। তার জীবন প্রদীপ মাত্র 10 বছরেই নিভে গিয়েছিল ঘাতকের বুলেটে। আমরা সেই ক্ষণজন্মা মেধাবী দুরন্ত নিষ্পাপ শিশুটির আত্মার মাগফিরাত কামনায় এখন দোয়া ও মোনাজাত করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি দোয়া ও মোনাজাত পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য শাহ সৈয়দ মাওলানা মোহাম্মদ মুরাদুল্লাহ আহমেদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের 58তম জন্মদিনের উপলক্ষে এখন দোয়া আরম্ভ হবে। আমরা সবাই আল্লাহর দরবারে হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين। আজ 18 অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত এখানে দোয়ার মাহফিল, আল্লাহ আপনি এটাকে কবুল করেন। এই উপলক্ষে ইস্তেগফার, পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ সালাম এবং অনেক কিছু দোয়া পড়া হয়েছে। এই সব কিছু যে আমরা এখানে পড়েছি এবং সবাই মিলে পড়েছেন, এটা আল্লাহ আপনি কবুল করেন এবং এটা সওয়াব হযরতে তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে পৌঁছে দেন। সব নবী রসুল, খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, শহীদানে কারবালা, সব শহীদান, সব অলি আউলিয়া আল্লাহ, সারা বিশ্বের যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছেন তাদের রূহকে পৌঁছে দেন। বিশেষ করে আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপর এ সব পৌঁছে দেন। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই দিবসে আমরা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিছু বিপদগামী ব্যক্তির হাতে শাহাদত বরণ করেছেন। আমরা আপনার কাছে তার আত্মার মাগফিরাতের দোয়া করছি। মেহেরবানি করে তার জীবনের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে শাহাদতের পরিপূর্ণ মর্যাদা তাকে দান করেন। তার জীবনের সব গুনাহ মাফ করেন। তার কবরকে জান্নাতুল ফিরদাউসের অংশ করে দেন এবং টুকরা করে দেন। মেহেরবানি করে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই দিবসে আমরা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিছু বিপদগামী ব্যক্তির হাতে শাহাদত বরণ করেছেন। আমরা আপনার নিকট তার আত্মার মাগফিরাত কামনা করছি। মেহেরবানি করে তার জীবনের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে তাকে শাহাদতের পরিপূর্ণ মর্যাদা দান করেন। তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। তার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগানে পরিণত করেন। তাকে কোনো হিসাব কিতাব ছাড়াই বেহেশত নসিব করেন, জান্নাতুল ফিরদাউস তাকে নসিব করেন। ইয়া আল্লাহ, এছাড়াও জাতির পিতার পরিবারের সদস্য এবং সহকর্মী যারা ওনার সঙ্গে শাহাদত বরণ করেছেন, তাদের প্রত্যেকের জীবনের যাবতীয় ত্রুটি, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। শাহাদতের পরিপূর্ণ মর্যাদা তাদেরকে দান করেন। আমাদের আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। হে আল্লাহ, জাতির পিতার ত্যাগ ও প্রচেষ্টা আমরা যে স্বাধীনতা পেয়েছি তা কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখুন। আসমানি জমিনি বালা মুসিবত, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। এ প্রিয় জন্মভূমির ভালোবাসায় এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সবাইকে দেশের কল্যাণার্থে একযোগে কাজ করার তৌফিক দান করেন। দেশবাসীর উপরে আপনার রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ, জাতির পিতার পরিবারের সদস্য যারা জীবিত আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা এবং সুস্বাস্থ্য দান করেন। তাদের উপর আপনার খাস রহমত, বরকত ও করুণা নাজিল করেন। তাদের যাবতীয় বিপদ আপদ, মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমরা সুস্বাস্থ্য কামনা করছি। ওনার হায়াত দারাজ করেন, ওনাকে সুস্থ রাখেন এবং উনি যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার দরবারে দোয়া যেন আল্লাহ তাআলা উন্নতি এবং তারাক্কি যেন অব্যাহত থাকে, আর এই বাংলাদেশের সুনাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। ইয়া আল্লাহ, আমাদের আপনি দোয়া কবুল করেন। ইয়া মাওলা, আজকের এই দিবসকে কবুল করেন। আপনার সুন্দর সুন্দর নামের ওসিলায় আমাদের আজকের এই দোয়া ও মুনাজাত কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি বিরহমাতিকা আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় সুধীবৃন্দ, এরই সাথে সাথে শেষ হয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব, অর্থাৎ
আলোচনা ও পুরস্কার বিতরণ। আমাদের দ্বিতীয় পর্বে রয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শিশু কিশোর শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট 10 মিনিট সময় প্রার্থনা করছি মঞ্চসজ্জা ও পরিবেশন প্রস্তুতির জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 10 মিনিট সময় দেওয়ার জন্য। আমি আমাদের মঞ্চে যারা বসে রয়েছেন বিশেষ অতিথি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিকে তাদের সাথে নিয়ে দর্শক সারিতে নির্ধারিত স্থানে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি